নির্বাচনের তফসিলের আগেই প্রার্থীদের সবুজ সংকেত দেবে বিএনপি। ডিসেম্বরে জোটের আত্মপ্রকাশ জামায়াতের, জোরে সোরে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এনসিপিও। দেশে প্রথমবারের মতো শুরু হলো টাইফয়েড টিকাদান কর্মসূচি। উদ্বোধন করলেন স্বাস্থ্য উপদেষ্টা। মাসব্যাপী ক্যাম্পেইনে ভ্যাকসিন পাবে প্রায় 5 কোটি শিশু। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমলেও বাড়ছে খেলাপির পরিমাণ। নুয়ে পড়া ব্যাংক খাত টেনে তুলতে কঠোর হচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা। জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ। পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির। যাত্রী ভোগান্তি চরমে, গন্তব্যে যেতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ। দুদেশের সামরিক ঘাঁটিতে পাল্টাপাল্টি হামলা। আফগান নিরাপত্তা চৌকি ধ্বংসের দাবি ইসলামাবাদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। মাঠে জোরে সোরেই নামছে রাজনৈতিক দলগুলো। জুলাই সনদ নিয়ে দৃশ্যমান অগ্রগতির পর নির্বাচনই এখন মুখ্য দলগুলোর কাছে। শৃঙ্খলা ঠিক রাখতে তফসিলের আগেই সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার পরিকল্পনা বিএনপির। অন্যদিকে ডিসেম্বরে জোট আত্মপ্রকাশের পরিকল্পনা জামায়াতের। পাশাপাশি অধিকাংশ আসনে জনসংযোগও চালাচ্ছে দলটি। এতদিন নির্বাচন নিয়ে তোড়জোড় না থাকলেও জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাওয়ায় মাঠে নামছে এনসিপিও। হাসান ওয়ালির প্রতিবেদন। উৎসব মুখর নির্বাচনের সংস্কৃতি দেখা যায়নি বেশ কয়েক বছর ধরেই। গত 3টি নির্বাচনেও প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতাও ছিল না। কর্তৃত্ববাদী শাসনের অবসান হওয়ার পর আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে তাই উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। তবে জুলাই সনদ ইস্যুর কারণে কিছুটা ধীরে চলো নীতিতে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। তবে একই সঙ্গে রাজনীতির মাঠে শক্তিমত্তার জানান এবং সংগঠন গোছাতে তৎপর দলগুলো। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মত বিনিময় করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনে যুক্ত মিত্ররা 217টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে দলটির কাছে। 299 আসনে একক প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী। অনেকটা অলিখিত জোটবদ্ধ পথ চলা শুরু করেছে জামায়াত ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। তবে এনসিপি এখনো দৃশ্যমান কোনো কার্যক্রম হাতে নেয়নি। তরুণদের নেতৃত্বে গঠিত দলটিকে ঘিরে বিএনপি জামায়াত দুই পক্ষের জোটের আলোচনা উঠছে মাঝে মধ্যেই। এতদিন জুলাই সনদের দাবিতে নানান কর্মসূচিতে থাকলেও এখন দলের সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিচ্ছে এনসিপি। যারা প্রস্তুতি নিচ্ছিলেন দীর্ঘ সময় ধরে, তাদেরকে সামনে নির্বাচনে প্রস্তুত হওয়ার আমরা নির্দেশ দিয়েছি। কিন্তু সে নির্বাচন সেটা কি জোটবদ্ধভাবে হবে না আমরা এককভাবে করব, সে সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত চূড়ান্তভাবে গ্রহণ করিনি। দেশের কল্যাণে জোটবদ্ধভাবে নির্বাচনের মতো কোনো পরিবেশ তৈরি হয়, তার জন্য আমরা ওপেন রয়েছি। এদিকে ডিসেম্বরে জোটের আত্মপ্রকাশের পরিকল্পনা জামায়াতের। ধর্মভিত্তিক দল ছাড়াও এতে যুক্ত হতে পারে মধ্যপন্থী দলও। আমরা সবার সাথে আলোচনা হচ্ছে, মানে বাইলিটারেল আলোচনা হচ্ছে, গ্রুপ ভিত্তিক আলোচনা হচ্ছে। আলোচনা পর্যায়ে এখন আছে, কোনোটা ফাইনাল হয় নাই। নভেম্বরের দিকে আলোচনাটা আর একটু এগোবে, ডিসেম্বরে তো এটা একটা ফাইনাল শেপ পাবে আর কি। সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার প্রক্রিয়া চলছে বিএনপিতে। শিগগিরই এসব প্রার্থীরা নামবেন জনসংযোগে। আমরা নির্বাচন কেন্দ্রিক যাতে জনসংযোগটা বাড়ে এবং আমাদের বার্তাটা জনগণের কাছে যায়, ভোটারদের কাছে যায়, সেটা আমরা আরও জোরদার করব। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চূড়ান্ত প্রস্তুতি নিতে তফসিলের অপেক্ষায় দলগুলো। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ক্যাম্পাসে ভোটের হাওয়া জমে উঠেছে। রাকসু ও চাকসু নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ইশতেহার ও অনলাইনে প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। রকি,
আগামী 16ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। আপনারা জানেন যে শুধুমাত্র প্রার্থীরা কিন্তু আর অর্থাৎ 14ই অক্টোবর পর্যন্ত এই প্রচারণা চালিয়ে যেতে পারবেন, অর্থাৎ তাদের হাতে কিন্তু একেবারেই সময় কম। এই কারণে তারা একেবারে এখন শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে তারা নির্বাচিত হলে তারা যে ইশতেহার ঘোষণা করেছেন সেই ইশতেহারগুলো কিন্তু তারা কিন্তু পূরণ করবেন। সব মিলিয়ে যদি বলা চলে যে ক্যাম্পাসের পরিবেশ এখন কিন্তু অনেকটাই জমজমাট হয়ে উঠেছে রাকসুকে ঘিরে, কারণ তারা রাকসুকে আসলে এক ধরনের উৎসব হিসেবে নিয়েছেন, এমনটাই আসলে তারা বলছেন। আপনারা দেখছেন যে রাস্তায় অনেক প্রার্থী সকাল থেকে আসলে ঘুরে বেড়াচ্ছে, যেসব শিক্ষার্থী আসলে ক্লাস বা একাডেমিক ভবনগুলোতে যাচ্ছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, তাদের যে ইশতেহারগুলো রয়েছে সেই ইশতেহারগুলো জানানোর চেষ্টা করছে এবং এর মধ্য দিয়ে আসলে তারা কিন্তু তাদের ভোট প্রার্থনা করছেন। এই একটা পরিস্থিতি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর থেকে বিভিন্ন যে একাডেমিক ভবন, সেই একাডেমিক ভবনগুলোর সামনে কিন্তু আমরা একই ধরনের চিত্র দেখতে পাচ্ছি। আমরা সব মিলে বড় ছাত্র সংগঠনগুলোকেও দেখতে পাচ্ছি, তারাও খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন। ঠিক একইভাবে যারা স্বতন্ত্রভাবে যারা প্রার্থিতা করছেন, এখানে স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু একইভাবে এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ এখন তাদের একেবারে শেষ মুহূর্ত যেহেতু চলে এসেছে নির্বাচনের, আগামী 14 অক্টোবর পর্যন্ত রাত 12টা পর্যন্ত তারা এই প্রচারণার সময় পাবেন, যে কারণে আসলে আর কোনো সময় আসলে তারা আসলে ছাড় দিতে চাচ্ছেন না, এই সব সময়গুলোকে আসলে কাজে লাগাতে চাচ্ছেন, এমনটাই আসলে তারা বলছেন। আমরা বেশ কয়েকজন ভিপি প্রার্থী, জিএস প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি, তারা একইভাবে প্রচারণায় কিন্তু মেতে উঠেছেন এবং এই নির্বাচন যেন উৎসবমুখর হয়, শান্তিপূর্ণ হয় এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেই জন্য আসলে প্রত্যাশা করছেন ভোটার এবং যারা প্রার্থী আছেন তারা। তো এই ছিল আসলে আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকা নির্বাচনের প্রচারণা নিয়ে সর্বশেষ। এখন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছি সহকর্মী তারিফের কাছে। আর মাত্র 38 ঘন্টা পর শেষ হচ্ছে চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা কার্যক্রম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 36 বছর পরে যে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী 15 অক্টোবর, সেই নির্বাচনকে ঘিরে আসলে আমরা দেখছি পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন এবং মাত্র 38 ঘন্টা তাদের হাতে রয়েছে, অর্থাৎ আগামীকাল 13 অক্টোবর রাত 12টায় প্রচারণা কার্যক্রম শেষ হবে এবং 15 অক্টোবর সকাল 9টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হবে এবং বিকাল 4টায় এই ভোট কার্যক্রম শেষ হবে। আমরা দেখছি সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, তারা তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদেরকে তাদের যে প্রত্যাশা আসলে তারা পূরণ করবেন সেগুলো তুলে ধরছেন। আমরা দেখছি যে বিভিন্ন প্যানেলের, যেমন ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস এখন এই যে সমাজবিজ্ঞান অনুষদের সামনে তার ভোটার কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া আরও দেখছি প্রচার কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া অন্যান্য প্যানেলের সদস্যরাও আসলে সারা পুরো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট, অর্থাৎ আমরা সকালে দেখেছি রেল স্টেশন, 0 পয়েন্ট, জুপ্রি, সমাজবিজ্ঞান অনুষদ, বিভিন্ন সায়েন্স ফ্যাকাল্টি যতগুলো অনুষদ রয়েছে সকল অনুষদই আসলে প্রার্থীরা অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা আসলেই তাদের হাতে লিফলেট, হ্যান্ডবিল এবং তাদের যেই ফটো কার্ড বানিয়েছেন সেই কার্ডগুলো তুলে দিচ্ছেন এবং তাদের যে ইশতেহারগুলো সেগুলো তুলে দিচ্ছেন। এছাড়া আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই নির্বাচনকে ঘিরে যত ধরনের নিরাপত্তা রয়েছে সকল ধরনের নিরাপত্তা তারা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ইতিমধ্যে মিটিং করেছে এবং ইতিমধ্যে র্যাব, বিজেপি, পুলিশ ও আনসার সহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা বিশ্ববিদ্যালয়ের 14 থেকে 16 তারিখ পর্যন্ত তারা নিরাপত্তার দায়িত্বে থাকবে এবং এই 14 থেকে 16 অক্টোবর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন অনুষ্ঠিত সেই নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে পুরো নির্বাচন প্রক্রিয়াকে এলইডি স্ক্রিনের মাধ্যমে আসলে দেখানো হবে বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিশ্ববিদ্যালয়ে আসলে একটা সার্বিক পরিস্থিতি আসলে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন জানিয়েছে যে একদম শান্তিপূর্ণভাবে নির্বাচনকে অনুষ্ঠিত হওয়ার জন্য যা যা দরকার সকল ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ও হল সংসদের নির্বাচনের সর্বশেষ খবর। রাকসু ও চাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। সময় সংবাদে আরও থাকছে, ওয়ার্ড বয়কে ঘুষ দিলেই মেলে সজ্জা, ওষুধ ও জনবল সংকট চরমে, অনিয়মের ভাগাড়ে পরিণত হয়েছে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, দুদকের অভিযানে মিলেছে সত্যতা।
সারা দেশে প্রথমবারের মতো শুরু হলো মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। সকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। নূরজাহান বেগম জানান, এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে দেশে টাইফয়েডে মৃত্যুর হার কমানো সম্ভব। এ সময় সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন একটি বড় অর্জন। এটি জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন দিগন্ত খুলে দেবে। প্রতি বছর ৮,০০০ মানুষ এই টাইফয়েডে মারা যায়। এই যে মানুষগুলি মারা যাচ্ছে, আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাইলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে। এই ভ্যাকসিনটা আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। এই টিকাদানের কর্মসূচির যে লঞ্চিংটা আজকে হচ্ছে, এটা সারা দেশব্যাপী হতে যাচ্ছে। এটা খুবই একটা সুখবর আমাদের জন্য। এই মুহূর্তে রাজধানীর আজিমপুরে আছেন রিপোর্টার মনির হোসেন, বরিশালে অপূর্ব অপু এবং সিলেটে আছেন ইকরামুল কবির। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আরও খবর জানতে সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। মনির, সারা দেশে প্রথমবারের মতো শুরু হলো টাইফয়েড টিকাদানের যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন কিছুক্ষণ আগেই স্বাস্থ্য উপদেষ্টা বেগম নূরজাহান তিনি উদ্বোধন করেছেন এবং উদ্বোধন করার পরেই এখানকার যে শিক্ষার্থীরা আছে তারা টিকা নিচ্ছে। আমরা এই মুহূর্তে আছি স্যার সলিমুল্লাহ এতিমখানা আজিমপুরের, সেই এতিমখানার শিক্ষার্থীরা এখানে টিকা নিচ্ছেন এবং যেহেতু এখানকার শিক্ষা প্রতিষ্ঠান ফরিদউদ্দিন উচ্চ প্রাথমিক বিদ্যালয়, এই প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছেন তারা টিকা নিচ্ছে এবং উপদেষ্টা যেটি আসলে বলেছেন যে আজকে প্রাতিষ্ঠানিকভাবে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হবে এবং কালকে থেকে যে ইপিআই টিকাদান কেন্দ্রগুলো আছে সেই টিকাদান কেন্দ্রগুলোতে টিকা দেয়া হবে। অর্থাৎ এই যে সব মিলিয়ে 9 মাস থেকে 15 বছর বয়সী যেসব শিশু কিশোর আছে, এরকম প্রায় 5 কোটি শিশু কিশোরকে এই ক্যাম্পেইনের আওতায় বিনামূল্যে সরকার টাইফয়েডের টিকা দিচ্ছেন এবং এর আগে যে ক্যাম্পেইন শুরু হয়েছিল তখন জন্ম নিবন্ধনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছিল যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে, এবং সেখানে নিবন্ধন করেই কিন্তু শিক্ষার্থীরা এই টিকা নিচ্ছেন এবং পাশাপাশি যারা নিবন্ধন করতে পারেনি কিংবা নিবন্ধন করেনি, আবার যাদের জন্ম নিবন্ধন নেই তাদেরও কিন্তু আগামীকাল থেকেই টিকা দেওয়া সম্ভব। তারা যেই ইপিআই এর যেই টিকাদান কেন্দ্রগুলো আছে সেই টিকাদান কেন্দ্রগুলোতে গিয়ে তারা টিকা দিতে পারবেন। এবং আমরা চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছি, চিকিৎসকরা আসলে যেটি বলেছেন যে এই যে টাইফয়েডের টিকা দেয়া হচ্ছে সেই টিকা শতভাগ নিরাপদ বলেই নিশ্চিত করেছেন এবং বলছেন যে আসলে এগুলো সেই দেয়া হচ্ছে। তো এই ছিল রাজধানীর আজিমপুর থেকে টিকাদান কেন্দ্র। এই মুহূর্তে বরিশালে আছেন আমাদের আরেক সহকর্মী অপূর্ব অপু, সেখানকার অবস্থা জানবো তার কাছে। আজকে থেকে টিকা কার্যক্রম শুরু হয়েছে। এর বরিশালে আমি এই মুহূর্তে আছি শহরের সদরঘাট স্কুলে। এখানে আনুষ্ঠানিকভাবে একজন উপদেষ্টা আসছেন ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। তিনি নির্ধারিত সময় সকালে 11টায় এই কার্যক্রম বরিশালে উদ্বোধন করবেন বলে জানিয়েছেন। এর আগে আমরা সকাল থেকে দেখছি আজকে থেকে যেহেতু এই টিকা কার্যক্রম শুরু হচ্ছে টাইফয়েড থেকে সুরক্ষা দিতে প্রথমবারের মতন, এবং এটি আজকে থেকে শুরু হয়ে মাসব্যাপী কার্যক্রম চলবে। 9 মাস থেকে 15 বছর বয়সী প্রায় 5 কোটি শিশু কিশোরকে এই টিকার আওতায় আনার লক্ষ্যে সরকার এর মধ্যে উদ্যোগ গ্রহণ করেছে এবং স্বাস্থ্য অধিদপ্তর বা বরিশালের সিভিল সার্জন প্রশাসন থেকে জানিয়েছে যে কোনো শিশুই স্ব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তারা তাদের জন্ম সনদ প্রদর্শন করে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টিকা নিতে পারবেন। সেই সাথে সাথে সিটি কর্পোরেশনের চিকিৎসক তিনি জানিয়েছেন যে এই টিকার কিন্তু আলাদা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে বেশ কিছু তারা নির্দেশনা দিয়েছেন যে সমস্ত নির্দেশনা মানলে শিশুদেরকে এই টিকা দেওয়ার ক্ষেত্রে তারা সুবিধা পাবে। তাতে করে শিশুদেরকে যেটি আহ্বান করা হচ্ছে টিকা নেওয়ার আগে তারা যেন খালি পেটে না আসে, অর্থাৎ নাস্তা খেয়ে এই টিকা গ্রহণ করে। সেই সাথে সাথে টিকা নেয়ার 30 মিনিট পরও যেন
স্ব জায়গায় অবস্থান করে এবং সেই ক্ষেত্রে টিকা দেওয়ার পরে অন্য যে আরও যে টিকাগুলো রয়েছে সেই টিকার মতো ছোটো ছোটো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলেও সেটি আসলে খুবই সামান্য ক্লান্তিক ভাব আসতে পারে বা চামড়া একটু লাল হয়ে যেতে পারে, এমন ছোট ছোট কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আনুষ্ঠানিকভাবে টিকা কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয়নি। সকাল 11টায় নির্ধারিত সময় শুরু হবে। এর বাইরে বিকেলে বিভাগীয় কমিশনার, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জনরা বরিশাল ক্যাডেট কলেজে আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে এই টিকা কার্যক্রম শুরু করবে। এবং আমাদের কাছে যেটি আরও জানানো হয়েছে যে এই টিকা কার্যক্রমের আজকে যেটি শুরু হয়েছে সেটি মাসব্যাপী চলবে। প্রতিদিন সকালে স্কুলগুলোতে, স্কুল মাদ্রাসায় এই টিকা প্রদান করা হবে। 5 মাস থেকে 15 বছর বয়সী শিশুরা তারা তাদের জন্ম সনদ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গেলে বা অভিভাবকরা যদি তারা যায় সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টিকা নিতে পারবে। আমার কাছে বরিশাল থেকে এতটুকু খবর ছিল। সারা দেশব্যাপী এই টিকা কার্যক্রম দেশব্যাপী আজকে প্রথমবার শুরু করেছে। আমরা যেতে চাই সিলেটের সহকর্মী ইকরামুল কবির রয়েছে, ইকরামের কাছ থেকে জানবো সিলেটের খবরাখবর। আমি এই মুহূর্তে আছি সিলেটের ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে। এই কলেজে সকাল 10:30টায় অর্থাৎ কিছু সময় পরেই টাইফয়েডের যে টিকাদান ক্যাম্পেইন 2025 বিভাগীয় পর্যায়ের উদ্বোধন করা হবে এবং বিভাগীয় কমিশনার এই উদ্বোধন করবে। এবং সিলেট বিভাগে আজকে যেই ক্যাম্পেইন শুরু হচ্ছে সেটা 13ই নভেম্বর শেষ হবে এবং সকাল 8টা থেকে প্রতিদিন বিকেল 4টা পর্যন্ত 9 মাসের থেকে 15 বছর বয়সী শিশুদের এই টাইফয়েডের টিকা দেওয়া হবে। এবং সিলেট বিভাগে 29,99,989 জনকে টিকা দেওয়া একটা টার্গেট করা হয়েছে। তার মধ্যে 10,16,502 জন হচ্ছে গিয়ে সিলেট জেলার মধ্যে এবং 16,25,022 জন হচ্ছে গিয়ে সিলেট সিটি কর্পোরেশন এলাকার মধ্যে। এখন প্রায় প্রস্তুতি শেষ, কোনো জায়গায় শুরু হয়ে গেছে। বিভাগীয় পর্যায়ে এখানে শুরু হবে সিলেট অগ্রগামী বালিকা বিদ্যালয়ে, সিলেট সিটি কর্পোরেশনটা 11:30টার সময় উদ্বোধন করা হবে এবং দক্ষিণ সুমে একটি মাদ্রাসায় জেলা পর্যায়ে সকাল 9:30টায় উদ্বোধন করা হয়েছে। অর্থাৎ বলা যায় পুরো সিলেট বিভাগ জুড়েই এই টাইফয়েডের যারা সংশ্লিষ্ট আছে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং ইতিমধ্যে যে টিকাদান কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে সেই টিকা পৌঁছে গিয়েছে। সবকিছু মিলে আজকে একটি উৎসব মুখর পরিবেশে এই টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন 2025-এর উদ্বোধন করা হচ্ছে। মোটামুটি এই ছিল সিলেট বিভাগের যে ক্যাম্পেইনের আজ উদ্বোধন করা হচ্ছে এই ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে। তার সবশেষ খবর, সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি, অন্যদিকে প্রান্তিক ঘুরতে 20% বেশি করে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। শঙ্কা জাগানো এমন পরিসংখ্যান সামনে এনে খেলাপি ঋণ আদায়ে কোনো ছাড় দিতে চায় না বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে খেলাপিদের সঙ্গে অদূরদর্শী ব্যাংক কর্মকর্তাদেরও জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। আর শুধু কর্মপরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে তা আদায় করে সঠিক বিনিয়োগে মনোযোগ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। সাইফুল ইসলামের রিপোর্ট। মূল্যস্ফীতির লাগাম টানতে কঠোর মুদ্রানীতির কবলে নিত্যপণ্যের বাজারে স্বস্তি না মিললেও বেড়ে গেছে ব্যাংক ঋণের বিপরীতে সুদের হার। এতে কমেছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গত বছরের জুলাইয়ে যেখানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 10.13%, এক বছর পর নেমেছে 6.52%। তা আরও কমে আগস্ট শেষে হয়েছে 6.35%, যা গেল 22 বছরের মধ্যে সর্বনিম্ন। এমন ঋণ ধারায় বিনিয়োগ খরায় ভুগছেন ব্যবসায়ীরা। আমরা লোকালরাও কনফিডেন্স পাচ্ছি না, বিদেশিরা তো কনফিডেন্স পাচ্ছিই না। তো ওইটার জন্য একটা স্টেবল গভর্নমেন্ট দরকার, স্টেবল ব্যাংকিং পলিসি দরকার। ব্যাংকিংয়ের জন্য একটা যে অবস্থা, অনেক ব্যাংক ইদানিং আপনার লোনও দিচ্ছে না, অনেক আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্ট করে বসে আছে। সেফেস্ট রিটার্ন ও ইনভেস্ট করে দিয়েছে, ও জানে 12% পাবে, ও দেখা যাবে ইন্ডাস্ট্রির দিকে যাবেই না। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমার বিপরীতে প্রতি 3 মাসে 20% বেশি করে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ, যা গেল জুন শেষে দাঁড়িয়েছে 5,30,428 কোটি টাকায়। সেপ্টেম্বর প্রান্তিকে তা ছাড়িয়ে যেতে পারে 6,30,000 কোটি টাকা। এমন শঙ্কা জানিয়ে খেলাপির ভারে নুয়ে পড়া দেশের ব্যাংক খাতকে টেনে তুলতে ঋণের বিপরীতে থাকা সম্পত্তি স্ব ব্যাংকের নিয়ন্ত্রণে নিতে কঠোর হতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ইন্টারেস্ট তো প্রতিনিয়ত ইম্পোজ হচ্ছে, অতএব আগামী 3 মাসে যদি একটি টাকাও সে সকল খেলাপিরা ব্যাক না করে, শুধু সুদ আরোপের ফলে তো আরও 20% বেড়ে যাবে। যত প্রকার আইনি পদক্ষেপ নেওয়া যায়
তাদের ক্ষেত্রে নিতে। এক্ষেত্রে খেলাপিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের। টপ ম্যানেজার, ম্যানেজিং ডাইরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, এদের অর্ডার ছাড়া নিচের লেভেল লোন দিতে পারে না। যতক্ষণ না টাকা ফেরত না দিবে ততক্ষণ জেলে তাকে থাকার কথা। এগুলো কিন্তু বলা আছে, কিন্তু ওই ফাঁক ফোকড় আছে, বেরিয়ে যায়। খেলাপি আদায় আর বিনিয়োগ বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব দেখছেন না অর্থনীতিবিদরা, তবে সমন্বয়হীনতায় সুফল মিলছে না বলে মত তাদের। এটা কিন্তু ক্রমাগতভাবে ব্যাংকগুলোর যে কার্যক্ষমতা এটা ক্রমাগত সংকুচিত করছে। কাজে এই যে সংকুচিত অবস্থায় ব্যাংকগুলো তাদের দায়িত্ব তো পালন করতে পারবে না। সময় ভিত্তিক একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করা উচিত। বাংলাদেশ ব্যাংকের হিসাব গেল জুন পর্যন্ত এক বছরে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে 3,19,037 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা ময়মনসিংহ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি। এতে যাত্রী ভোগান্তি চরমে। গন্তব্যে যেতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এই মুহূর্তে দীঘার কান্দা বাইপাসে আছেন সহকর্মী ওবায়দুল হক। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দুল, হঠাৎ করে ময়মনসিংহ বিভাগের 4 জেলা এবং উপজেলাগুলো থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি কিন্তু চরম আকার ধারণ করেছে। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর দীঘারকান্দা বাইপাস মোড়ে। এখানে দেখতে পাচ্ছেন যে যাত্রীরা অপেক্ষমান রয়েছেন, কিন্তু তারা কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না। আমি এখন আপনারা যে পরিবারটিকে আপনারা যে দেখতে পাচ্ছেন, শিশু সন্তান এবং একজন বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশু সহ কিন্তু একটি পরিবার এখানে ভোর 5টা থেকে কিন্তু জামালপুর থেকে এই ময়মনসিংহ এসেছেন ঢাকা যাবার উদ্দেশ্যে। কিন্তু তারা জামালপুর থেকে সিএনজিতে করে এই ময়মনসিংহে এসে এখনো পর্যন্ত তারা অপেক্ষা করছেন ঢাকা যাওয়ার জন্য, কিন্তু কোনো ধরনের বাস কিন্তু তারা পাচ্ছেন না। এই পরিবারের মতো অবস্থা হাজার হাজার মানুষের, যারা কিনা ঢাকা যাবেন বা গাজীপুর যাবেন বা এই রুটে ঢাকা ময়মনসিংহ রুটে চলাচল করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার দিকে আসলে কোনো ধরনের পরিবহন না যাওয়ার কারণে কিন্তু যাত্রীদের সেই দুর্ভোগ চরম আকার ধারণ করছে। তারা চেষ্টা করছেন সিএনজি, অটোরিকশা বা পিকআপে করে, আমরা দেখতে পাচ্ছি যে পিকআপে করে তারা যাওয়ার চেষ্টা করেছেন। অনেকের অফিস আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, অনেকে চিকিৎসা করাতে ঢাকা যাবেন, এরকম নানা প্রয়োজনে আসলে ঢাকা যাওয়ার জন্য তারা এই বাইপাসে এসেছেন, কিন্তু এসে আসলে বাস না পেয়ে তারা বিপাকে পড়ছেন। তারা যেটি বলছেন যে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে বাস বন্ধ করে দেওয়া, এটা আসলে মানুষের ভোগান্তির কারণ হওয়া ছাড়া আসলে কোনো কিছু নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু সিএনজি, অটোরিকশায় করে বা যেভাবে পারছেন আসলে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। অনেকে আবার যানবাহন না পেয়ে তারা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছেন। এমন ভোগান্তির কবলে আসলে তারা পড়েছেন। তবে আমি মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে পরিবহন যে নৈরাজ্য কয়েকদিন পর করা হয়, এটি নিরসন না হওয়া পর্যন্ত তাদের অনির্দিষ্টকালের জন্য এই পরিবহন যে ধর্মঘট সেটি তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সবশেষ। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নানা অনিয়ম। রোগী ও স্বজনদের অভিযোগ, ওয়ার্ড বয়কে ঘুষ দিলেই মেলে শয্যা, মিলছে না চাহিদা মাফিক ওষুধ। এছাড়া জনবল সংকট, অবকাঠামোগত দুরবস্থা আর শয্যা সংকট দীর্ঘদিনের। অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি দুদকের এক অভিযানে বেরিয়ে আসে একের পর এক অনিয়মের তথ্য। এ নিয়ে গতানুগতিক আশ্বাস কর্তৃপক্ষের। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। হাসপাতালে উপচে পড়া ভিড়, শয্যা সংকটে রোগীদের স্থান হয়েছে মেঝেতে। তবে কেউ ডিসচার্জ হলে ওয়ার্ড বয়কে ঘুষ দিলে অন্য রোগীর মেলে সেই সিট, এমন অভিযোগ সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের। এমনকি ওষুধ সংকটের অভিযোগও নিয়মিত। সিলেটের বিশেষায়িত এ সরকারি হাসপাতালটিতে জনবল সংকট, অবকাঠামোগত দুরবস্থা আর শয্যা সংকট দীর্ঘদিনের। সঙ্গে যোগ হয়েছে নোংরা পরিবেশ এবং ওয়ার্ড বয়, নার্স, ব্রাদারদের অসদাচরণ। এছাড়া হাসপাতালের ভেতর ও বাইরে বিক্ষুব্ধদের দৌরাত্ম্য বেড়েছে।
তো ভিক্ষা করা নিষেধ সামনে হয়নি আর ইনো আইতাম না রে ভিতরে তেলাপোকা এত তেলাপোকা যে দিনের বেলায় যে কোনো খাবার 1 মিনিট থাকলে তেলাপোকার দখলে চলে যায়। এখান থেকে একটা ওষুধ পাইছি না, এই যে আমার ব্যাগ আমার আমি বাইরে থেকে 1200-1400 টাকা ওষুধ দিয়ে এলাম। চাইছিলাম একটা সিট নিতাম, এখন একজন মহিলা আছে ওয়ার্ড বয়, উনি বলতেছে যে সিট নিতে গেলে এমনি নেওয়া যাবে না, টাকা দিতেই পারে, ওনার 100 টাকা দিয়া তারপর সিট নিতে আছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি এক অভিযানে বেরিয়ে আসে একের পর এক অনিয়মের তথ্য। এর মধ্যে রয়েছে ওষুধ, খাবার, অ্যাম্বুলেন্স সেবা, আউটসোর্সিং, কর্মচারীদের নিয়োগ ও বেতন জটিলতার অনিয়ম। এই রেকর্ডগুলো পত্রগুলো আমরা যাচাই বাছাই করে পরবর্তীতে আমরা কমিশন বরাবর একটা সুপারিশ করব। সেই সুপারিশের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম কমিশনের অনুমোদন ক্রমে হবে। তবে সমস্যা সমাধানে গতানুগতিক আশ্বাস কর্তৃপক্ষের। আমরা সবসময় উদ্গ্রীব এবং এগুলোর ব্যাপারে আমরা খুবই সাথে সাথে আমরা ইভেন বদলি করতেছি, সরকারি যারা আছে এদেরকে বদলি করতেছি এবং আউটসোর্সিং বলে আমার সাথে আমরা চাকরির জন্য প্রস্তুত করতেছি। কর্তৃপক্ষের তথ্য মতে 500 শয্যার এই হাসপাতালে প্রতিদিন প্রায় 3000 রোগী স্বাস্থ্যসেবা নেন। দফায় দফায় অভিযান পরিচালনা করা হলেও কমছে না সেবা নিতে আসা রোগীদের ভোগান্তি। তাই সেবার মান উন্নয়নে যথাযথ কার্যকরী ব্যবস্থা এখন শুধুই সময়ের দাবি। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপু বণিক, সময় সংবাদ। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পে মৌলভীবাজার সদরের ব্রাহ্মণগাঁও মৌজার প্রায় 8 একর জমি অধিগ্রহণ করা হয়। সম্প্রতি অধিগ্রহণ শাখা জমির মালিকদের টাকা নিতে নোটিশ দেয়। স্থানীয়রা বলছেন প্রতি শতক জমির দাম নির্ধারণ করা হয়েছে 5,21,000 টাকা, যার বর্তমান বাজার মূল্য 15 থেকে 20 লাখ টাকা। এছাড়াও ভিটা শ্রেণীর প্রতি শতাংশ জমির দাম রয়েছে প্রায় 7.5 লাখ টাকা, বিধি অনুসারে যার দাম দাঁড়ায় 22.5 লাখ টাকা। নোটিশে ক্ষুব্ধ এলাকাবাসী। জমির দাম পুনর্নির্ধারণের দাবিতে জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন তারা। জমির যে দাম দেওয়া হয়েছে তা কোনো অবস্থাতেই এটা প্রযোজ্য নয়। আমার এটা শেষ সম্বল, বুঝছেন, আমি অসুস্থ মানুষ, আমি কোথায় যাইব? এই যে পয়সাগুলা দেয়, এই পয়সায় গিয়া আমার না। দেশের উন্নয়নের স্বার্থে রাজি আছি আমরা, বাড়িঘর সব নিয়ে গিয়ে, কিন্তু উচিত মূল্যটা আমরা দেন না এখন। অভিযোগের প্রেক্ষিতে তদন্তের আশ্বাস জেলা প্রশাসকের। তারা আমার কাছে একটা অভিযোগ দিচ্ছে যে তাদের হচ্ছে যে বাস্তবে যে মূল্য তার থেকে কম মূল্য নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক যিনি রাজস্ব আছেন তিনি সরেজমিনে এবং কাগজপত্র দেখে তিনি তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে, তিনি প্রতিবেদন দেবেন। অধিগ্রহণ করা 8 একর জমিতে 3 শতাধিক পরিবারের বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীর উপর সেতুর অভাবে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন সীমান্তবর্তী হাজারো মানুষ। দড়ি টানা নৌকা দিয়ে ঝুঁকি নিয়ে পার হতে হয় নদী। দৃষ্টিনন্দন সীমান্ত সড়ক নির্মিত হলেও মিলছে না সুফল। দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। রশি টেনে চলছে নৌকা, আতঙ্কে নদী পার হচ্ছেন বাসিন্দারা। ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ার ভূঁইয়াপাড়া এলাকার মানুষের একমাত্র ভরসা এই রশি টানা নৌকা। নেতাই নদীর উপর সেতু না থাকায় বছরের পর বছর এভাবেই ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার করছেন হাজারো মানুষ। অথচ ভারতীয় সীমান্ত সংলগ্ন সীমান্ত সড়কের 42 কিলোমিটার পড়েছে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা অংশে। কিন্তু সেতু না থাকায় সড়কের সুফল মিলছে না স্থানীয়দের। ভূঁইয়াপাড়ায় এসে যানবাহনের গতিপথ পাল্টে ধোবাউড়া সদর হয়ে 20 কিলোমিটার ঘুরে উঠতে হয় সীমান্ত সড়কে। এতে বেড়েছে ভোগান্তি। নৌকা দিয়ে পার হওয়ার লাগে, এটা একটা যাবে না বাচ্চা টাচ্চা নিয়ে। প্রতিদিনই একটা দুইটা পন্ডার নৌকা থেকে পড়ে গেলে আমরা গিয়ে উদ্ধার করি। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দেওয়া লাগে নৌকার জন্য। আমার কষ্ট কেউ দেখে না তো। ফসল যে করি, ফসল তো লয়ে যাইতারি না, এই জায়গাতেই থাকে। এখানে কিছু শিক্ষার্থীরা আছে, আপনি বছরের ভিতরে 6 মাসই স্কুলে যেতে পারে না। এই একটা ব্রিজ হইলে সবার জন্যই ভালো। আমি যে মাঝি, আমার এই মাঝির দরকার না, আমি ব্রিজ চাই। দুর্ভোগ লাঘবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সড়ক বিভাগ ও জেলা প্রশাসনের। সেতুটি নির্মাণের লক্ষ্যে একটা হাইড্রোমরফোলজি স্টাডি এবং ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে চলমান আছে। বিষয়টা নিয়ে বিভাগীয় কমিটির মিটিংয়ে আমরা এটা উপস্থাপন করেছি এবং সেখানে আপনার রোডস বা এলজিডি ওনারাও কিন্তু কাজ করছেন। আশা করছি এটা খুব দ্রুত আবার হয়ে যাবে। নেতাই নদীর দুই পাশে রয়েছে নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর ও ময়মনসিংহের হালুয়াঘাটের গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র। সেতু না থাকায় বিপাকে পড়েন পর্যটকরাও। ওবায়দুল হক,
সময় সংবাদ, ময়মনসিংহ। দেশের বাইরের খবর। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ। শনিবার গভীর রাতে আফগান তালেবানের আকস্মিক হামলায় একাধিক পোস্ট লক্ষ্যবস্তু হলে পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনা। ভারী অস্ত্র, ট্যাঙ্ক, এমনকি ড্রোন ব্যবহার করে তীব্র প্রতিরোধ গড়ে তোলে ইসলামাবাদ। এদিকে আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারত হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার রাত থেকেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে শুরু হয় ভয়াবহ গোলাগুলি। গণমাধ্যম দ্য ডন জানায়, সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে আকস্মিক হামলা চালায় তালেবান। জবাবে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা আক্রমণ করে। এক বিবৃতিতে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেন, সেনাবাহিনী দ্রুত ও কার্যকর জবাব দিয়েছে। একাধিক আফগান নিরাপত্তা চৌকি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তারা। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের পাল্টা হামলায় আফগানিস্তানের একাধিক সীমান্ত চৌকি ও সশস্ত্র অবস্থানের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী ভারী কামান, ট্যাঙ্ক সহ হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে। আফগান সেনাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদের গোয়েন্দা সূত্র। এদিকে আফগানিস্তানের সরকারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে পাকিস্তান তাদের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে। এর প্রতিশোধ নিতেই শনিবার আফগান সামরিক বাহিনী পাকিস্তানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। এদিকে দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ইরান, কাতার ও সৌদি আরবের পররাষ্ট্র দফতর। আফগানিস্তানকে অপারেশন বেস হিসেবে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সন্ত্রাসী তৎপরতা চালানোর অভিযোগ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেন, ভারত আফগানিস্তানের মাটি ব্যবহার করছে পাকিস্তানে হামলার জন্য, এমনকি সন্ত্রাসীদের উন্নত অস্ত্র সরবরাহ করছে, যার কারণে সন্ত্রাস বিরোধী অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের তফসিলের আগেই প্রার্থীদের সবুজ সংকেত দেবে বিএনপি। ডিসেম্বরে জোটের আত্মপ্রকাশ জামায়াতের, জোরে সোরে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এনসিপিও। দেশে প্রথমবারের মতো শুরু হলো টাইফয়েড টিকাদান কর্মসূচি। উদ্বোধন করলেন স্বাস্থ্য উপদেষ্টা। মাসব্যাপী ক্যাম্পেইনে ভ্যাকসিন পাবে প্রায় 5 কোটি শিশু। এবং পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির। যাত্রী ভোগান্তি চরমে, গন্তব্যে যেতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এ ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী সাদিক হাসান ইমন। ধন্যবাদ শবনম নিবিড়। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।